2025 সালের এসএসসি পরীক্ষাকে সামনে রেখে আমার পাঠঘর আয়োজন করেছে একদম সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে শর্ট সাজেশনের। তো আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন হচ্ছে সরকারি হাই স্কুলের শিক্ষক জনাব মোহাম্মদ ওসমান স্যার। তো চলো আমরা এই বিষয় নিয়ে স্যারের সাথে কথা বলি এবং উনি আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবেন কিভাবে হচ্ছে এই শর্ট সাজেশনটা আমরা পড়বো। স্যার কেমন স্যার? স্যার সামনেই 2025 সালের এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে স্যার। আজকে আপনি একটু আমাদেরকে এই যে আপনার যে অভিজ্ঞতা থেকে শর্ট সাজেশনটা বানিয়েছেন স্যার, ওটা কি আমাদেরকে একটু বুঝিয়ে দিবেন কিনা স্যার? হ্যাঁ, অবশ্যই। আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে যারা ভিডিওটি দেখছো, তোমাদের পরীক্ষায় যে আমি আগের একটি ভিডিওতে বলেছিলাম নকিং এট দ্য ডোর, মানে দরজায় চলে এসেছে, একদম কড়া নাড়তেছে। তো আমরা যে তোমাদের খুব বেশি সময় নেই, যেহেতু পবিত্র মাহে রমজান চলছে এবং একই সাথে সামনে আমাদের একটি পবিত্র ঈদ উৎসব আছে। তবে তোমরা অনেক বেশিরভাগই, আমি বিশ্বাস করি বেশিরভাগই তোমরা পড়ালেখা করছো, হয়তো দুই একজন একটু পড়ালেখা কম করছো। তো অনুরোধ থাকবে যে তোমরা সেটা করবে না, কারণ তোমাদেরকে পড়ালেখা করতেই হবে। তোমার পড়ালেখার উপরেই তোমার ভালো ফল এবং তুমি যে ভবিষ্যৎ চিন্তা করছো সেই ভবিষ্যতে তোমার সেই স্বপ্নটা সফল হবে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এসএসসি 2025 শর্ট সাজেশন পদার্থ বিজ্ঞান। আমরা ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করবো এবং এটাকে আমরা শর্ট সাজেশন বলেছি, একদম শর্ট। আমরা দেখালেই বুঝতে পারবো যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা 2টা বা 3টা করে প্রশ্ন নিয়েছি। সেটা আমি আমার অভিজ্ঞতা থেকে, দীর্ঘদিন পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি এমনভাবে নিয়েছি যাতে ওইটুকু যদি তুমি ফলো করো বা ওইটুকু তুমি যদি চেষ্টা করো, আমি বিশ্বাস করি যে তোমরা যে A+ নিশ্চিতভাবে তোমরা সে A+ পাবা। তো চলো আমরা দেখে আসি আমাদের শর্ট সাজেশন। আচ্ছা, তো আসো আমরা সবার আগে আমাদের জন্য যেটা দরকার, আমরা একটু নম্বর ডিস্ট্রিবিউশনটা একটু দেখে আসি যে আমাদের কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো হয়। শিক্ষার্থীরা প্রায় আমাকে এই প্রশ্নটা করে অনলাইনে বা অফলাইনে, যে স্যার আমাদের কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো হতে পারে। তো দেখো, তোমরা এটা জানো যে আমাদের ফিজিক্সে, এসএসসি ফিজিক্সে আমাদের, তোমরা যারা 2025-এ পরীক্ষা দেবা, তোমাদের জন্য 14টি চ্যাপ্টার আছে। তো আমরা আজকে পদার্থবিজ্ঞান দেখাবো। তো তোমরা যারা 2025-এ পরীক্ষার্থী আছো, তোমরা জানো যে তোমাদের মোট 14টি চ্যাপ্টার আছে। তোমরা একটু দেখে নাও, প্রয়োজনে খাতায় নোট নিয়ে রাখতে পারো, অথবা তোমরা চাইলে পরের ভিডিওটা দেখে নিও যে আমাদের 14টি চ্যাপ্টারের ভিতরে যে প্রথম যে চ্যাপ্টারটি আছে, প্রথম চ্যাপ্টার, এই প্রথম চ্যাপ্টারটা আমাদের সিকিউ অর্থাৎ সৃজনশীলের জন্য একটু লেস ইম্পর্টেন্ট। এইখান থেকে সাধারণত যখন শর্ট সিলেবাস ছিল তখন প্রশ্ন হতো, কিন্তু অন্য সময় এখান থেকে প্রশ্ন খুব কম দেওয়া হয়েছে। তো লেস ইম্পর্টেন্ট আমরা এটাকে লেস দিয়ে রাখি, লেস ইম্পর্টেন্ট। এখান থেকে যদিও হয় একটা প্রশ্ন হলেও হতে পারে, একদম লেস ইম্পর্টেন্ট। আমাদের এই 2, 3 এবং 4, এই 3টা চ্যাপ্টার আমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ এবং এটা হচ্ছে আমাদের, যেটা বলি আমরা, আমাদের বিজ্ঞানের মূলটাই হচ্ছে এই 2, 3 এবং 4 চ্যাপ্টার। বিজ্ঞান, নট অনলি পদার্থ বিজ্ঞান, সমস্ত বিজ্ঞানের। তো এই চ্যাপ্টার থেকে খুব হাই ফ্রিকোয়েন্সি কোশ্চেন এখান থেকে হয়। তো এখান থেকে নর্মালি 2টা বা 3টা কোশ্চেন হয়, 2টা বা 3টা কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ। তবে এখানে একটু কথা আছে যে আমরা বিগত বছরগুলোতে আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আমরা যেটা দেখেছি, এই যে 2, 3 এবং 4, এই 3 চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো করা হয়, সেই প্রশ্নগুলোকে আবার খুব বেশি পরিমাণে একটু কমপ্লেক্সিটি চলে আসে। তো যার কারণে যেটা হয় কি, যে স্টুডেন্টরা এইখান থেকে 2টা বা 3টা কোশ্চেন আসলেও যে তারা নিশ্চিতভাবে উত্তর করতে পারবে, এই নিশ্চয়তাটা দেওয়া যায় না, একটু কঠিন হয়ে যায়। একটু মানে এইখানে একটু এক্সপেরিমেন্টটা, আমাদের সম্মানিত যারা প্রশ্ন সেটার যারা আছেন, তারা এখানে একটু এক্সপেরিমেন্টটা বেশি করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, উইথ রেসপেক্ট। তো পরেরটাতে এসে আমরা পঞ্চম অধ্যায়, এটা খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে একটি কোশ্চেন থাকে, খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তবে তোমাদের অনেকের অভিজ্ঞতার সাথেই মিলে যাবে, তোমরা কিন্তু পঞ্চম চ্যাপ্টার বাদ দিয়ে এসেছো, অনেকেরই এই অভিজ্ঞতাটা হয়। এটা আমি নিজেও দেখেছি যে বেশিরভাগ স্টুডেন্ট, এটার জন্য অবশ্যই আমরা শিক্ষকরা দায়ী, আমরা তোমাদেরকে ইনফ্লুয়েন্স করি যে পঞ্চম চ্যাপ্টার এটা পড়তে হবে না। কিন্তু দেখো, পঞ্চম চ্যাপ্টার থেকে মোটামুটি প্রায় সবগুলো পরীক্ষাতে পঞ্চম চ্যাপ্টার থেকে একটি বা দুটি কোশ্চেন থাকেই। ষষ্ঠ অধ্যায়, এখান থেকে একটি কোশ্চেন থাকে, খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। খুব তরঙ্গ শব্দ, এখান থেকে একটি প্রশ্ন থাকে।
আলোর প্রতিফলন প্রতিসরণ এই দুইটা চ্যাপ্টার মিলিয়ে এখান থেকে একটি কোশ্চেন থাকে। আর স্থির বিদ্যুৎ, জলবিদ্যুৎ, বিদ্যুতের চৌম্বক ক্রিয়া, এই তিনটা থেকে একটি বা দুটি কোশ্চেন থাকে। গত বছর আমরা দেখেছিলাম খুব সম্ভবত বরিশাল বোর্ডে এখান থেকে 3টা কোশ্চেন চলে এসেছিল। এটা হতে পারে, এটা বিশেষ ক্ষেত্রে। তাহলে এখন দেখো যে আমাদের মোট 8টি প্রশ্ন থেকে তোমাদের 5টি দিতে হবে। 8টি থেকে দিতে হবে কয়টি? দিতে হবে 5টি, তোমরা সবাই জানো। তাহলে আমরা এখন এখানে পেলাম কয়টি পেলাম? আমরা এখানে পেলাম একটি, এখানে পেলাম আমরা দুইটি ধরি, 1 আর 2 3, 3 আর 1 4, 4 আর 1 5, 5 আর 1 6, 6 আর 1 7, 7 আর 1 8। এই হলো 8টি প্রশ্ন, মোটামুটি এরকমভাবে সেট করা হয়। এখন তুমি এইখান থেকে ঠিক করে নাও যে তুমি কোন কোন চ্যাপ্টার ধরে বা কোন কোন ক্লাস্টার ধরে তুমি প্রশ্নের উত্তর করবা। এখন তোমরা যেই কাজটা করো যে তোমরা সাধারণত এই দ্বিতীয় অর্থাৎ গতি বল, আমি যদি বলে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই 3টা চ্যাপ্টারে তোমরা বেশি জোর দাও। কিন্তু আমি বলেছিলাম যেটা এই 3টা চ্যাপ্টার থেকে তুমি যে একদম নিশ্চিতভাবে প্রশ্ন উত্তর করতে পারবা, এটা কিন্তু সবসময় আশা করা যায় না, কারণ এখানে সবচেয়ে বেশি কমপ্লেক্সিটিটা চলে আসে। তো সেক্ষেত্রে তোমরা এই কাজটা করতে পারো যে এটা পড়তেই হবে। এখান থেকে তুমি উত্তর করো বা না করো, এই চ্যাপ্টার 3টা তো তোমাকে পড়তেই হবে, এটা তো বাদ দেওয়া যাবে না। তুমি এই জায়গাগুলো থেকে তোমার অপশনটা রাখো। ধরো তুমি বিদ্যুৎ থেকে একটি, আলো থেকে একটি, তরঙ্গ শব্দ থেকে একটি, বস্তুর উপর তাপের প্রভাব, বস্তুর উপর চাপের প্রভাব, এইখান থেকে একটি, এবং এইখান থেকে তুমি একটি, এভাবে ধরে নাও। অর্থাৎ প্রথম চ্যাপ্টারটা লেস ইম্পর্টেন্ট, ওটাকে তোমরা চাইলে অমিট করতে পারো। তো এই হচ্ছে আমাদের ক্লাস্টার ভাগ, অর্থাৎ প্রশ্নের ক্লাস্টার। এই ক্লাস্টারটা তোমরা যারা টুকে রেখেছো বা যারা খাতায় নোট নিয়েছো অথবা পরে নোটটা নিয়ে নিও। তো এইটার পরে আমি আসবো আমাদের সেই কাঙ্ক্ষিত শর্ট সাজেশনে চলে আসবো। তো তোমরা এই শর্ট সাজেশনটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞানের। তো এই শর্ট সাজেশনে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারকে ধরে ধরে আমরা এমনভাবে প্রশ্নগুলোকে সেট করেছি যে তুমি যদি এই প্রশ্নগুলোকে যদি পড়ো তাহলে তোমার মোটামুটি পুরো অধ্যায় সম্পর্কে একটা জিস্ট বা সিনাপসিস যে ধারণা, সেই জিস্ট বা সিনাপসিস ধারণাটা তোমার ভেতরে চলে আসবে। আর তোমরা এটা জানো যে যেহেতু সৃজনশীল হুবহু কমন ফেলানো এটা কারোর পক্ষেই সম্ভব না, তোমাকে ওভাবে ওই চ্যাপ্টারটা ধরে তোমাকে প্রিপারেশনটা নিতে হবে। তো একদম ভেরি ফার্স্ট প্রথম চ্যাপ্টার থেকে আমরা শুধুমাত্র 2টা প্রশ্ন নিয়েছি। দেখো প্রথম চ্যাপ্টার থেকে তোমাকে যে প্রশ্নটা করতে পারে, একটা প্রশ্ন হচ্ছে যে তোমাকে বলতে পারে যে তোমরা যে মাত্রা সমীকরণ পড়েছো সেই মাত্রা সমীকরণ দিয়ে কোনো একটা সমীকরণের যথার্থতা যাচাই। আর আরেকটা হচ্ছে উদ্দীপকের যন্ত্রটির ভার্নিয়ার সমপাতন। এই ভার্নিয়ার সমপাতন অবলিক তোমার ভার্নিয়ার ধ্রুবক অথবা কত ঘরের সাথে মিলবে, অথবা বর্গাকার বস্তুটির ক্ষেত্রফল নির্ণয়ে কত শতাংশ ত্রুটি হতে পারে। মোটামুটি এই যে আমি 3টা বা 4টা প্রশ্ন প্যাটার্নের কথা বললাম, এই 3টা বা 4টা প্রশ্ন প্যাটার্ন থেকেই প্রশ্নটা হয়। এর বাইরে প্রথম চ্যাপ্টার থেকে প্রশ্ন সাধারণত হয় না। তো এটা গেল আমাদের প্রথম প্রশ্ন। তোমরা এরপর দ্বিতীয় প্রশ্নটা একটু দেখো। দ্বিতীয় প্রশ্নটাতে যেটা বলেছে যে দ্বিতীয় প্রশ্নটাতে আসো তোমরা। দ্বিতীয় প্রশ্নটা একটু খেয়াল করে দেখো যে বৃত্তাকার পথে সমুদ্রতীতে উদ্দীপকের ছকতে এক্স এর মান, অর্থাৎ এই যে দেখো ভার্নিয়ার সমপাতনের মানটা উদ্দীপকের আয়তাকার বস্তুর ক্ষেত্রফল নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি, দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক ত্রুটির দ্বিগুণ। এর সাথে তোমরা আরেকটা জিনিস একটু এইখানে নোট নিয়ে রাখো, আমি লিখে দিচ্ছি। এটা তোমাদের ফাইনাল যে সাজেশন তোমরা পাবা, অর্থাৎ কেউ যদি নিতে চাও তাহলে সেই সাজেশন আমি এটা উল্লেখ করে দেবো। সেটা হচ্ছে যে ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সাথে, ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সাথে মিলবে, কত ভাগের সাথে মূল স্কেলের কত ভাগ মিলবে, স্কেলের কত ভাগ মিলবে। ঠিক আছে, তো এরপরে চলে এসো, আমরা দ্বিতীয় চ্যাপ্টারে চলে আসি। দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে তোমাদের গতির চ্যাপ্টার। এই যে আমি যেটা বলেছিলাম যে এখান থেকে তোমাদের সবচেয়ে বেশি প্রশ্ন জটিলতা হয়। তো এই কারণে আমরা এখানে প্রশ্নগুলোকে দেখো, যেই ধাপের প্রশ্নগুলো হয়, একটা হচ্ছে যে জনি এবং রনির দেখা হওয়া সম্ভব কি না। এইখানে যেটা বলছে এইভাবে অবস্থান 1 কিলোমিটার, এই অবস্থান থেকে জনি 10 মিটার পার সেকেন্ড বেগে বি অবস্থানের দিকে রওনা হলো। রনি একই স্থান থেকে 15 মিটার পার সেকেন্ড বেগে
ও 2 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে একই দিকে যাত্রা শুরু করলো। বি স্থানে পৌঁছে 30 সেকেন্ড অপেক্ষা করে রনি 5 মিটার/সেকেন্ড সমবেগে এই স্থান অভিমুখে রওনা হলো। জাস্ট এর সাথে আরো কিছু অঙ্ক হতে পারে, যেটা আমাদের সামনে আছে, সেটা হচ্ছে যে হরিণ বাঘ দেখলো, দৌড় শুরু করলো, বা একটি অন্ধ ব্যক্তি সামনে ছিল, পেছন থেকে গাড়ি এসে ব্রেক করলো, সবগুলো একই ক্যাটাগরিতে ধরতে পারবে কিনা বা পৌঁছাতে পারবে কিনা, সবগুলো একই ক্যাটাগরিতে। যদি তুমি এইটা করো তাহলে ওই ম্যাথগুলো এইটার যে বেসিক বা এটার যে ফান্ডামেন্টাল নিয়ম, ওই বেসিক বা ফান্ডামেন্টাল নিয়মের উপরে করেই এইটা নিয়মের উপরে করেই ওই ম্যাথগুলো করতে হয়। আমরা পরের ম্যাথটি একটু দেখে আসি। পরের ম্যাথটিতে আমরা যেটা বলেছিলাম, এই যে দেখো যে এখানে যেটা বলছে, একজন অন্ধ ব্যক্তি রাস্তা ক্রস করার জন্য ফুটপাথে দাঁড়িয়েছিল একটি গাড়ি 36 কিলোমিটার/বেগে সমবেগে আসতে দেখে চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা শফিক 80 মিটার দূর থেকে 2 মিটার/সেকেন্ড ত্বরণে দৌড় দিয়ে অন্ধ ব্যক্তিকে ধরতে যায়। উক্ত সময়ের মধ্যে অন্ধ ব্যক্তি শফিকের থেকে আরও কিছু মিটার সরে গেছে। অন্ধ ব্যক্তিটি গাড়িটি 100 মিটার দূরে থাকলে শফিক আসার পূর্বে অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করা। আমরা যেটা বলছিলাম সেম একই ধরনের ম্যাথ বা একই ভাবে একই প্যাটার্নে এই ম্যাথগুলোকে করতে হয়। তো পরেরটাতে তুমি আসো, এখানে আরেকটি ম্যাথ থাকে যেটা সেটা হচ্ছে যে গুলি ভেদ করতে পারবে কিনা তক্তা, ঠিক সেম একটি ম্যাথ এইখানে দেওয়া আছে। এই ম্যাথটি তোমরা যদি করো তাহলে গুলি সংক্রান্ত বা তক্তা ভেদ সংক্রান্ত যতগুলো ম্যাথ আছে তোমরা করে ফেলতে পারবা। তো এরপরে চলে আসি আমরা 3 নম্বর চ্যাপ্টারটিতে চলে আসি। 3 নম্বর অধ্যায়ে যেটা বলছে যে এক ব্যক্তি নির্দিষ্ট অবস্থান থেকে 2 কিলোমিটার ভরের একটি বস্তুকে 584 মিটার দূরে একটি বক্সে ফেলানোর উদ্দেশ্যে 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করলো। বল কাকে বলে? দুর্বল নিউক্লিয় বল অপেক্ষা, এগুলো তো তোমরা পারোই। বস্তুর উপর পথের গতি ঘর্ষণ সহগ নির্ণয় করো। ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। সেম তোমরা গতি ঘর্ষণের যেই ম্যাথটা আছে বা গতি ঘর্ষণের যে সূত্রটা আছে সেই সূত্রটা দিয়ে এইটা তোমরা করে ফেলতে পারবে। আমরা পরের ম্যাথটিতে চলে আসি। পরের ম্যাথটিতে বলছে যে এটাও ঘর্ষণযুক্ত এবং ঘর্ষণহীন মেঝেতে, অর্থাৎ গতি ঘর্ষণের যে বিষয়টা আছে সেই ঘর্ষণটাকে নিয়ে 3 নম্বর যে ম্যাথটা আছে খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। অর্থাৎ আমরা যখন কপিকল দিয়ে, এখানে একটা কপিকল আছে, কপিকলের দুপ্রান্তে যখন আমরা ভর ঝুলাবো তখন তার লব্ধি বেগ কত হবে, ও উভয় পাশে, যেমন এখানে বলছে ভূপৃষ্ঠ পতিত হওয়ার সময় পি বস্তুতিক ত্বরণ এবং অভিকর্ষ ত্বরণের মধ্যে তুলনা করে, যেটা আমরা বলছিলাম লব্ধি ত্বরণ বের করে অভিকর্ষ ত্বরণটা তোমাকে বের করতে হবে। মানে সাধারণত না, প্রায় সবসময় এখানে লব্ধি ত্বরণটা কম হবে, যেহেতু এই পাশে একটা সৃষ্টিকে, এই পাশে যেহেতু একটা বিপরীত নিম্নমুখী বল কাজ করতেছে, তাহলে এটা লব্ধি ত্বরণটা কম হবে। এইটা তোমাকে এই সূত্র দিয়ে করতে হবে, লব্ধি ত্বরণ এ সমান, আমি সূত্রটা একটু লিখে দেয়, খুব গুরুত্বপূর্ণ, যেটার ভর বেশি m1 g মাইনাস m2 g প্লাস m1 প্লাস m2 প্লাস এখানে যে ভরটা আছে এটাকে আমরা mp ধরি। খুব গুরুত্বপূর্ণ এই সূত্রটা দিয়ে এই ম্যাথটাকে করতে হবে তোমাদের। প্রায় এই ম্যাথটা দেয়। তো আমরা পরের প্রশ্নটাতে চলে আসি। পরের প্রশ্নটাতে যেই ম্যাথটা খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাথ, খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাথ প্যাটার্ন, এটা যে এইখানে বলছে 12,000 কিলোগ্রাম ভরের একটি মাল বোঝাই এবং 400 কিলোগ্রাম ভরের একটি গাড়ি 800 মিটার দূর থেকে 12 মিটার/সেকেন্ড দিকে একে সরলরেখায় চলছে। চলার কিছুক্ষণ পর তাদের মধ্যে সংঘর্ষ হলো। গাড়ি দুটির মধ্যে কোনটি বেশি ক্ষতিগ্রস্ত হবে? এইটা হচ্ছে তোমাদের চ্যাপ্টারে তোমরা V1 V2 যে সূত্রটা পড়েছো, ওই V1 V2 সূত্রটা দিয়ে এটার সংঘর্ষের পরে বেগ বের করে এটাকে করতে হবে। তো এরপরে চলে আসি আমরা 5 নম্বরে যে প্রশ্নটি আমি রেখেছি সেই 5 নম্বরের প্রশ্নটা আমি একটু দেখিয়ে আসি। 5 নম্বরে বলছে রায়হান 1 কিলোগ্রাম ভরের একটি পাথরের সুতার এক প্রান্তে রেখে 0.5 ব্যাসার্ধের বৃত্তাকার পথে আণবিকভাবে ঘোরাচ্ছে। কিছুক্ষণ পর সেটাকে ঘোরালো, কিন্তু সুতা 100 নিউটনের বেশি টান সহ্য করতে পারে না। সুতাদের গড় মিটার, উভয় ক্ষেত্রে সুতাকে ছেড়ে যাবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাথ, খুব গুরুত্বপূর্ণ প্যাটার্নের একটি ম্যাথ। আমরা পরের ম্যাথটিতে এভাবে দেখো যে আমি যদি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি প্রশ্নগুলোকে এমনভাবে সাজিয়েছি যে ওই চ্যাপ্টারে কোন ধরনের প্রশ্নগুলো আছে, কোন প্যাটার্নের প্রশ্নগুলো আছে, সেই প্যাটার্নের প্রশ্নগুলোকে আমি যদি 4 নম্বর দেখাই, 4 নম্বরে তোমার গতি, মানে 4 নম্বর অধ্যায়ে যে তোমার কাজ ক্ষমতা শক্তি, এখানে মূলত যে ম্যাথটা দেওয়া হয়, যে গতিশক্তি সংরক্ষণের যে ম্যাথটা দেওয়া আছে সেই ম্যাথটা
তারপর হচ্ছে সুতার টান একই হবে কিনা এইটা, তারপরে হচ্ছে যে তোমার মুক্তভাবে পড়ন্ত বস্তুর শক্তি সংরক্ষণশীলতা নীতি, তারপর হচ্ছে যে ড্রিলটি মাটিতে পড়ার সময় এইটা, সরি এটা হচ্ছে এরপরে তুমি 5 নম্বর অধ্যায়ে আসো। 5 নম্বর অধ্যায়ে হচ্ছে তোমার যেটা আর্কিমিডিসের যে সূত্র, সেই সূত্র দিয়ে যেটা প্রবতার যে ম্যাথটা আছে, ভাসবে নাকি ডুববে সেই ম্যাথটা। তারপরে আসি তোমার এই যে তোমার পিস্টনের যে ম্যাথটা, অর্থাৎ হাইড্রোলিক প্রেসের বল বৃদ্ধিকরণ যে নীতি আছে, সেই বল বৃদ্ধিকরণ নীতির ম্যাথটা। অনুরূপভাবে 6 অধ্যায়ে আমাদের যেটা থাকে বরফের, যেটাকে আমরা বলি যে বরফ গলনের সুপ্ত তাপ, অর্থাৎ বরফ কতটুকু গলবে, এবং যে ক্যালোরিমিতির মূলনীতি দিয়ে, অর্থাৎ গৃহীত তাপ সমান বর্জিত তাপ। এভাবে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে, এই যে তোমাদের দেখো প্রত্যেকটা চ্যাপ্টারে তোমাদের 3টা 4টা করে আমি ম্যাথ দিয়েছি, একদম খুব কম করে। এই কারণে বলেছি এটা শর্ট সাজেশন, কারণ ওরা তো ইতিমধ্যে 2 বছর পড়েছে। এখন যদি এই টাইপের বাইরে ম্যাথ হওয়া সম্ভব না, বা এর বাইরে ম্যাথটা বা প্রশ্নটা দেওয়া সম্ভব না, সৃজনশীলতা ধর হুবহু আসবে না, বাট নিয়ম ফলো করতে হবে, এই স্ট্রাকচারগুলোই ফলো করে আসবে। যেমন আমরা এইখানে যে শব্দ চ্যাপ্টারের যে ম্যাথটা দিয়েছি, ধরো আমি যদি শব্দ চ্যাপ্টারটা যদি একটু ধরে আসি, শব্দ চ্যাপ্টারে যে এইখানে ধরো আমাদের একটি যে আমরা সর্বশেষ এখানে মোট 6টা ম্যাথ দিয়েছি। সর্বশেষ ম্যাথটা হচ্ছে বালকটি 2 মিটার সামনে দাঁড়ানো, তার বন্ধুকে বলল আমি প্রতিধ্বনি শুনেছি, তুমি কি শুনতে পাচ্ছ। জাস্ট এইটার বেসিকটা হচ্ছে কি, এটার বেসিকটা হচ্ছে যে তোমার প্রতিধ্বনি শুনতে হলে আমাদের 0.1 সেকেন্ড ব্যবধান থাকতে হবে। জাস্ট এই বেসিসের উপরে এই ম্যাথটা। এখন ওরা যদি এইটুকু যদি মাথায় রাখতে পারে, অর্থাৎ আমাদের যে সূত্রটা আছে, আমরা এখানে ভি সমান ডি বাই টি, যে সূত্রটা দিয়ে আমরা অঙ্ক করি, ভি সমান ডি বাই টি, আর প্রতিধ্বনি শোনার বেলায় ওরা জানে যে এখানে একটা 2D চলে আসে, ঠিক আছে, 2D, তাই এখান থেকে টি সমান কত, টি সমান 2D বাই ভি। এখন যে ম্যাথগুলো যখন আমি করে তখন তো একটু ডিটেলস করিয়ে দেয়, এখানে সাজেশনের বেলায় তো আর একদম ডিটেলস করানো সম্ভব না। আমি জাস্ট ওদেরকে একটা রূপরেখা দেওয়ার চেষ্টা করলাম যে আমাদের টোটাল 14টা চ্যাপ্টারে আমাদের সর্বশেষ যে চ্যাপ্টারগুলো আছে, অর্থাৎ 13-14, এই চ্যাপ্টার থেকে আমরা সৃজনশীলটাকে সাধারণত ওমিট করে থাকি। তাহলে আমাদের এই যে বাকি যে 12টা চ্যাপ্টার আছে তোমার, সেই 12টা চ্যাপ্টার থেকে আমাদের 3×36 ম্যাক্সিমাম 40টার মতো যদি সৃজনশীল প্যাটার্ন যদি ওরা পড়ে ফিজিক্সে, ইনশাল্লাহ ওরা এ প্লাস তো কনফার্ম ইনশাল্লাহ পাবেই। আমি আশা করি যে ওরা 90 থেকে 95% মার্কস পাবে। আরেকটু স্যার কিন্তু ভবিষ্যতের একটা বেসিকের ব্যাপার আছে, ওই বেসিকটাও খুব সুন্দরভাবে এখান থেকে গঠিত হয়ে যাবে। প্লাস স্যার আপনি যেটা করতেছেন, স্যার একটা চ্যাপ্টারে যতগুলো কম্বিনেশন হওয়া পসিবল সবগুলা কি আপনি স্যার নিয়ে আসতেছেন, যাতে হচ্ছে এক্স্যাক্টলি তো কখনোই কমন করবে না। আপনি যদি প্যাটার্ন বা হচ্ছে কম্বিনেশনগুলো ফলো করতে পারেন, তাহলে হচ্ছে কমন 100% পড়ার পসিবিলিটি আছে নিয়মের মধ্যে। আমরা নিয়মের মধ্যে থেকে এক্স্যাক্টলি। তো এখন তোমাদের যারা তোমরা এই সাজেশনটা নিতে চাও, তোমরা আমাদের সাথে যোগাযোগ করবা, বা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, বা আমাদের যে গ্রুপ আছে ফেসবুক গ্রুপ, সেই গ্রুপে তোমরা যোগাযোগ করো, তোমাদেরকে এই সাজেশনটি দিয়ে দেওয়া হবে। অবশ্যই স্যার আপনার কাছ থেকে আমি ফুল সাজেশনটাই রেখে দেব, যদি কারো প্রয়োজন হয় অবশ্যই তাদের জন্য। তো অবশ্যই তোমাদের প্রস্তুতির জন্য শুভকামনা রইল। তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও, ভালোভাবে পরীক্ষা দাও, ভালো ফলাফল করো। আল্লাহ হাফেজ।